নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। 2024 উচ্চ মাধ্যমিকের কথা মাথায় রেখে সাজেশন ভিডিও আমরা দিচ্ছি, তোমরা দেখছো। তো আজকে হচ্ছে আমাদের 6 নাম্বার ভিডিও এবং আলো বা অপটিক্সের দ্বিতীয় পর্ব। আজকে আমরা এই পর্বে আলোর ওয়েভ অপটিক্স অথবা আলোর তরঙ্গ তত্ত্ব নিয়ে আলোচনা করব। আলোচনাটা হচ্ছে কোন কোন কোশ্চেনগুলো এবছর ইম্পর্টেন্ট এই বিষয়টা নিয়ে। আগের ভিডিওগুলোতে আমরা স্থির তড়িৎ, চলতড়িৎ, তড়িৎচুম্বকত্ব, তড়িৎচুম্বকীয় আবেশ এবং আলোর 5টা ভিডিও আমি তোমাদের দিয়েছি। যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলে তোমরা দেখে নাও এবং আজকের ক্লাসটি তোমরা সুন্দর করে নোট করো খাতায় যে কোন কোশ্চেনগুলো এবার তোমাদের পরীক্ষায় আসবে। তো চলো শুরু করি, কোন কোশ্চেনগুলো তোমাদের আসবে। দেখো, আমরা বলেইছি যে আলোর দুটো ভাগ, একটা রে অপটিক্স, একটা ওয়েভ অপটিক্স। তো রে অপটিক্সে 5টা চ্যাপ্টারের সাজেশন আমি তোমাদের দিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, গ্রুপ ডি যে পোর্শনটা, এই গ্রুপ ডির পোর্শনে কি আসে না 5 নাম্বারের কিন্তু কোশ্চেন আসে একটা। এবার এই 5 নাম্বারের যে কোশ্চেনটা সেখানে কি না রে অপটিক্স অর্থাৎ প্রতিফলন, প্রতিসরণ, লেন্স, বিক্ষেপণ, বিচ্ছুরণ এবং যন্ত্রাদি, এই যে তোমাদের 5টা চ্যাপ্টার, এখান থেকে একটি কোশ্চেন আসবে। আর একটা কি ওয়েভ অপটিক্স থেকে একটা কোশ্চেন আসবে। কিন্তু মজার বিষয় হলো কি যে ওয়েভ অপটিক্সের মাত্র 2টো চ্যাপ্টার তোমার সিলেবাসে। এবার 2টো চ্যাপ্টারের মধ্যে এবছর একটা চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন কিন্তু 100% আসবে। দেখো সেই চ্যাপ্টারটা কি, দেখো আমরা জানি কি না তোমাদের ওয়েভ অপটিক্সের 2টো চ্যাপ্টার, একটা তোমার হচ্ছে কি, একটা হচ্ছে ব্যতিচার, আর একটা তোমার হচ্ছে অপবর্তন ও সমবর্তন। 2023-এর কোশ্চেন তোমরা যদি দেখো, তাই ব্যতিচার থেকে একদম ভরে ভরে তোমাদের কিন্তু কোশ্চেন দিয়েছিল। তাই ব্যতিচার থেকে এবছর যে কোশ্চেন আসবে না তা আমি বলছি না, কিন্তু এটা অতটাও ইম্পর্টেন্ট নয়। তোমাদের এবছরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এম থাকবে এই অপবর্তন এবং সমবর্তন। তোমরা যদি অপবর্তন এবং সমবর্তন চ্যাপ্টারটা পড়ে নাও, একটা চ্যাপ্টার তোমরা যদি পড়ে নাও, অপটিক্সের টোটাল 7টা চ্যাপ্টার আছে, তার মধ্যে তোমরা যদি এই চ্যাপ্টারে তোমরা যদি পড়ে নাও 5 নাম্বার কোশ্চেন একটা কমন পেয়ে যাবে। অপটিক্সের 14 নম্বরের মধ্যে টোটাল অপটিক্স থেকে থাকবে 14 নাম্বার, তার মধ্যে 5 নাম্বার তোমরা পেয়ে যাবে এই চ্যাপ্টার তোমরা যদি পড়ো। তো চলো শুরু করছি এবং দেখছি যে কোন কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে। প্রথমে আমাদের জানতে হবে যে ডিফ্রাকশন অফ লাইট বা আলোর অপবর্তন কি। তো আলো যখন কি না সরু ছিদ্রের মধ্য দিয়ে যখন যায় অথবা কোনো একটা বস্তুর ধার বরাবর যখন যাচ্ছে এবং ওই ধারটা যদি খুব ধারালো হয়, তখন আলোর সরলরেখা বরাবর যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ আলো কি হয়ে যায় না বেন্ড করে যায় বা বেঁকে যায়। তো আলোর এই ধর্মকে আমরা বলি ডিফ্রাকশন অফ লাইট। তো এবার যদি তোমরা বাড়িতে যদি করো, এই প্র্যাকটিক্যালটা করতে পারো যে দুটো ব্লেড নেবে, দুটো ব্লেডকে একটা শোলার ওপর কি করবে খুব কাছাকাছি রাখবে এবং মাঝে একটা যতটা পারবে সবথেকে কম গ্যাপ রাখবে। এবার ওই গ্যাপের মধ্য দিয়ে তুমি যদি লেজার লাইট পাস করাও, তাহলে এই ধরনের বোর্ডে বা পর্দার ওপর তোমরা এক ধরনের ঝালর দেখতে পাবে। সেই ঝালরটা হবে কেমন না, দেখো সেই ঝালরটা কেমন হবে একবার দেখে নাও। দেখো সেই ঝালরটা হবে কেমন। তো এই ধরনের আমরা ঝালর পাবো। তো বুঝতে পারলে না কিছুই। দেখো এটা হচ্ছে সেই ঝালরটার গ্রাফ। তো এটা হচ্ছে তীব্রতা বা ইন্টেন্সিটি ভার্সেস পথ পার্থক্যের গ্রাফ, ইন্টেন্সিটি ভার্সেস পাথ ডিফারেন্স অথবা তীব্রতা ভার্সেস পথ পার্থক্য। তাহলে এই যে উঁচু উঁচু চূড়াগুলো আমরা দেখছি, এই যে উঁচু উঁচু চূড়াগুলো দেখছি, এগুলোতে আমরা কি পাবো, ধরো যদি লেজার লাইটটা কালার যদি মনে করা হয় হলুদ, তাহলে এগুলো হলুদ কালারের আমরা কিন্তু ফ্রিঞ্জ বা ঝালর দেখতে পাবো। আর মাঝে যেখানে টাচ করে যেখানে পিক নেই, এখানে কি পাবো কালো বা অন্ধকার ঝালর পাবো। ঠিক আছে? তো যদি আমরা ওই পরীক্ষাটা করি, আমরা দেখতে পাবো যে মাঝের যে ঝালরটা সেটার উজ্জ্বলতা বা তীব্রতা সব থেকে বেশি, সব থেকে ব্রাইট হয় এবং সব থেকে বেশি চওড়া হয়। তো এটাকে আমরা বলছি কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর। এটা আমরা বলছি কি কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর, এটা বলছি আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর বা এটা বলছে সেন্ট্রাল ম্যাক্সিমা, এটা বলা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। ঠিক আছে? তারপরে যেগুলো পাচ্ছি এগুলো বলা হচ্ছে গৌণ উজ্জ্বল ঝালর বা এগুলো বলা হয় সেকেন্ডারি ম্যাক্সিমা, গৌণ উজ্জ্বল ঝালর, গৌণ উজ্জ্বল ঝালর বা সেকেন্ডারি ম্যাক্সিমা। আর এই যে অন্ধকারগুলো পাচ্ছি এগুলো বলবো তোমার অন্ধকার ঝালর বলা যেতে পারে। এগুলো অন্ধকার ঝালর বা বাংলায় বলছে
অন্ধকার বা অবম ঝালর বলা হয়। ইংলিশে বলা হচ্ছে, ইংলিশে এগুলো কি বলবো না, এগুলো বলবো তোমার কি ডার্ক ফ্রিঞ্জ বা অন্ধকার ঝালর। এবার দেখো তো 3 রকম আমরা ঝালর পাচ্ছি। তো কেন্দ্রীয় ঝালরটা সব থেকে বেশি চওড়া এবং সব থেকে বেশি উজ্জ্বল। তারপরে যেগুলো গৌণ উজ্জ্বল ঝালর, দেখো দু সাইডে কিন্তু সিমিলারিটি আছে, অর্থাৎ সাদৃশ্য আছে। এদিকে দেখো পিকগুলো যেভাবে কমছে, এদিকেও পিকগুলো কিন্তু সেভাবে কমছে, অর্থাৎ এদের কি না কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর পরে যে ঝালরগুলো উজ্জ্বল, তাদের উজ্জ্বলতা কমে এবং তাদের বেধ বা প্রস্থও কিন্তু কমতে থাকে। ওকে, এবার ওই জন্য এগুলোকে গৌণ উজ্জ্বল ঝালর বলা হয়। আর এগুলো কি অন্ধকার। এবার কি পড়বে না, তাহলে এটা হলো যে ডিফ্রাকশন বা বলবে ফ্রন্ট হপার ডিফ্রাকশন ক্ষেত্রে তীব্রতা ভাসে পথপার্থক্য গ্রাফ, এবং প্রত্যেকটা এখানে আমরা তাদের নামগুলো লিখলাম। এবার এই পয়েন্টগুলো দিতে হবে যে এই পয়েন্টগুলো কি কি। তো তোমাদের মনে রাখতে হবে যে কেন্দ্রীয় যে উজ্জ্বল ঝালর তার শর্ত কি। কেন্দ্রীয় উজ্জ্বলের ক্ষেত্রে মনে রাখবে যে পথপার্থক্য এ সাইন থিটা ইজিক্যাল টু হবে কি 0। এগুলো তোমরা আশা করি বুঝতে পারছো না, কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু শুধু সাজেশন ভিডিও, আমরা শুধুমাত্র বলে দেবো কি কি আসবে। পরবর্তী ভিডিও তোমাদের আসছে ওয়ান শট ভিডিও, সেখানে আমরা একদম ডিটেলসে তোমাদের আলোচনা করব। তো এখানে শর্ত হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ঝালরের শর্ত হবে এ সাইন থিটা ইকুয়াল টু 0। এখানে এ সাইন থিটা কি না পথপার্থক্য, তাহলে এখানে কোনো পথপার্থক্য থাকবে না। মানে এই যে উজ্জ্বল ঝালরটা তৈরি হচ্ছে এটা কি না যতটা লাইটে ডিফ্রাকশন হবে না, সেই যে লাইটটা সোজাসুজি কি হবে ওই ছিদ্রের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, পর্দায় গিয়ে পড়বে, তার জন্য কিন্তু কি এই উজ্জ্বল ঝালরটা তৈরি হয়, যার কন্ডিশন হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল টু 0। এবার এই গৌণ যে উজ্জ্বল ঝালর তার শর্ত হবে এ সাইন থিটা ইকুয়াল টু 2n + 1 ল্যামডা বাই 2, যেখানে n ইকুয়াল টু মনে রাখবে 1 2 3 এভাবে চলতে থাকবে। আর অন্ধকার ঝালরের শর্ত হবে এ সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা, এখানেও এনটা 1 2 3 চলতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কি করবে না এখান থেকে এই গ্রাফটা করবে এবং প্রত্যেকটা কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর তার শর্ত, গৌণ উজ্জ্বল ঝালর তার শর্ত, অন্ধকার ঝালর তার শর্ত করবে এবং এই পয়েন্টগুলো, যেমন এই পয়েন্টে বলতে কত হবে, দেখো এ সাইন থিটা ইজিক্যাল টু n ল্যামডা। এবার যদি থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা সমান থিটা হয়, তাহলে এ থিটা ইজিক্যাল টু হয় n ল্যামডা, তাহলে থিটা ইজিক্যাল টু কি হবে, থিটা ইকুয়াল টু হয়ে যাবে n ল্যামডা বাই a। তাহলে n এর প্রথম মান যদি 1 বসাই তাহলে ল্যামডা বাই a হবে, তাহলে এটা ডার্ক 1। তো ডার্ক 1 এর এটা কত হবে, এই কেন্দ্রীয় ঝালর থেকে তার দূরত্ব কত হবে না ল্যামডা বাই a, আর এদিকেও কত হবে না ল্যামডা বাই a। তারপরে দেখো এটা কত হবে 2 বসাবো, তার 2 ল্যামডা বাই a, তারপর কি হবে 3 ল্যামডা বাই a, এদিকেও তাই 2 ল্যামডা বাই a, এগুলো মাইনাস হবে -3 ল্যামডা বাই a। ওকে, তাহলে এইভাবে আমরা কি করব পয়েন্টিংগুলো করে দেব। ওকে, তাহলে এই গেল আমাদের এইগুলো। এবার কি আসবে না এখানে কেন্দ্রীয় যে উজ্জ্বল ঝালর, সেই কেন্দ্রীয় উজ্জ্বল ঝালরটা প্রস্থ কত বা বেধ কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসতে পারে যে অপবর্তন বা ডিফ্রাকশন যে প্যাটার্ন বা ফ্রন্ট অপার ডিফ্রাকশন প্যাটার্নে কেন্দ্রীয় উজ্জ্বল ঝালরের প্রস্থ কত হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এদিকেও ল্যামডা বাই a, এই সেন্ট্রাল যে থেকে দাগটা থেকে, আর এদিকেও ল্যামডা বাই a, তার মানে হবে কি ল্যামডা বাই a প্লাস ল্যামডা বাই a ইকুয়াল টু 2 ল্যামডা বাই a। এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ঝালরের কৌণিক বেধ। যদি বলে এর রৈখিক বেধ কত, তাহলে এর সঙ্গে কি হবে পর্দার দূরত্ব ক্যাপিটাল D গুণ হবে। পর্দার দূরত্বটা কি না ওই যে স্লিট থেকে বা রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব, সেটা হচ্ছে তোমাকে ক্যাপিটাল D। এটা আমি তোমাদের ওয়ান শট ভিডিওতে খুব ডিটেলসে আলোচনা করব, তোমার সঙ্গে থাকবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তাহলে এই তোমার আসবে ডিফ্রাকশন, মানে মোট কথা ডিফ্রাকশনের যে এই যে গ্রাফটা, এই গ্রাফ থেকে তোমার গোটা জিনিসটা কিন্তু ডিটেলসে পড়তে হবে। তার সঙ্গে ফ্রন্ট অপার যে পরীক্ষাটা সেটাও তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবার দেখবো সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট। তো আমরা জানি আলো হচ্ছে তরঙ্গ, আর তরঙ্গ কি না ভাইব্রেশন বা কম্পন থেকে তৈরি হয়। তাহলে আলো কি হয় না মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার করার সময় আলো কম্পিত হয়। এবার যদি এই কম্পনের যদি নির্দিষ্ট কোনো তল না থাকে এবং আলো যদি 2-এর থেকে অধিক তলে কম্পিত হয়, মানে যতগুলো তল সম্ভব, যতগুলো তলে কম্পন সম্ভব সে কম্পিত হচ্ছে, অথবা 2-এর অধিক, যদি 2-এর অধীন 2 বা তার অধিক, ঠিক আছে, যদি তলে কম্পিত হয় তখন আমরা বলবো সেই লাইটটা হচ্ছে অসমবর্তিত আলো বা আনপোলারাইজড লাইট। ওকে, তো সেগুলো কি না এইভাবে বোঝানো হয়, এই কম্পন তলগুলোকে এইভাবে, অর্থাৎ লাইটটা কি একবার এইভাবে হচ্ছে কম্পিত, একবার এদিকে হচ্ছে কম্পিত, একবার এদিকে হচ্ছে কম্পিত, একবার এদিকে হচ্ছে কম্পিত, অর্থাৎ তার অনেকগুলো কম্পন তল আছে, 2 বা 2-এর বেশি তল আছে। ধরো এরকম করে দেখালাম জালোটা এবার যাচ্ছে, আর ডট মানে কি না এই যে বোর্ডটার সঙ্গে যে তল তার সঙ্গে লম্ব বরাবর কি হচ্ছে না কম্পিত হচ্ছে, তো এইভাবে কিন্তু কম্পিত হচ্ছে, এইভাবে কম্পিত হচ্ছে।
আর তার সঙ্গে কি ওপর নিচ বরাবর হচ্ছে কম্পিত, তাহলে এটাও কিন্তু অসমবর্তিত বা আনপোলারাইজড লাইট। ওকে, এবার পোলারাইজড লাইট মানে কি না একটা নির্দিষ্ট তলে কম্পন হবে, অর্থাৎ তার এরকম হতে পারে লাইটটা যাচ্ছে এদিকে আর এই ওপর নিচে সে কি হচ্ছে কম্পিত হচ্ছে, এটা হতে পারে একটা পোলারাইজড লাইটের ছবি, বা হতে পারে এরকম শুধুমাত্র ডট অর্থাৎ বোর্ডের তলের সঙ্গে লম্ব হচ্ছে কম্পিত, তো এটাও কিন্তু আমার কি পোলারাইজড লাইট। তাহলে বুঝতে পারলে যে সমবর্তন বা পোলারাইজেশন জিনিসটা কি না আলো যদি একটা নির্দিষ্ট তলে কম্পনশীল হয় তখন ওই আলোকে আমরা পোলারাইজড লাইট বলি। এবার এখান থেকে দুটো কোশ্চেন এবছর খুব ইম্পর্টেন্ট দেবে পরীক্ষায়, একটা হচ্ছে ব্রুস্টারের সূত্র, একটা হচ্ছে ম্যালাসের সূত্র। ম্যালাসের সূত্রটা কি বলছে? ম্যালাসের সূত্র বলছে যে ধরো একটা আনপোলারাইজড লাইট আছে, ধরো একটা আনপোলারাইজড লাইট আছে, এবার এই আনপোলারাইজড লাইটের কাছে একটা বিশেষ ধরনের কেলাস বা ক্রিস্টাল তোমার রাখা হয় যেটাকে বলা হয় টুরম্যালিন ক্রিস্টাল, অর্থাৎ পদার্থের নাম হচ্ছে টুরম্যালিন। এবার এই যে তুমি দেখছো পদার্থটা, এই পদার্থের এই যে এটা কি বটে না এটা হচ্ছে এই রেখা বরাবর কি একটা সরু ছিদ্র বা গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্য দিয়ে কি যে এই বরাবর যে কম্পনটা হবে সেই কম্পনটা কিন্তু এই সাইডে বেরিয়ে আসবে, বাকি তলে যে কম্পন সেগুলো এর মধ্যে আটকে যাবে অর্থাৎ বেরিয়ে আসবে না। তাহলে কি হবে না এই কম্পনগুলো বেরিয়ে আসছে, অর্থাৎ কম্পনটা একটা নির্দিষ্ট তলে হলো। তাহলে আমরা কি করতে পারলাম না আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করতে পারলাম, আর এটাকে বলা হচ্ছে পোলারাইজার বা সমবর্তক। এবার পোলারাইজড লাইটটা কতটা হলো পোলারাইজড সেটাকে বিশ্লেষণ করার জন্য আমরা বিশ্লেষক রাখবো, এটাও কিন্তু কি না টুরম্যালিন ক্রিস্টাল দিয়ে তৈরি, ঠিক আছে, এটাকে বলা হয় বিশ্লেষক। তো এদিকে দেখা হয় যে কতটা লাইটটা কি হলো না পোলারাইজড হলো। তো আমরা দেখতে পাবো যে লাইটটা পোলারাইজড হয়েছে, এবং এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে না এইটাকে আমাকে ঘোরাতে হবে। দেখো যদি মনে করো এইটার প্লেন আর এইটার প্লেন অর্থাৎ এই দুটো রেখা যদি পরস্পর সঙ্গে সমান্তরাল হয় তাহলে কি হবে পুরোপুরি লাইটটা এদিকে বেরিয়ে আসবে, আর এটা একটু অ্যাঙ্গেল করে ঘোরালেই কি হবে না লাইটটা কিন্তু আর বেরিয়ে আসতে পারবে না, লেগে যাবে। তখন আমরা বুঝতে পারবো কি যে কম্পনটা এই তল বরাবরই হচ্ছে, অর্থাৎ অন্য তল বরাবর কোনো কম্পন নেই, যদি কম্পন থাকে তাহলে তখন এদিকে বেরোবে, তখন আমরা বলবো লাইটটা পোলারাইজড নয়। তাহলে বুঝতে পারলে তাহলে এইভাবে কি করা হয় একটা আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করা হয়, এটা বলছে পোলারাইজার আর বলছে তোমার কি অ্যানালাইজার বা বিশ্লেষক। তো ধরো বললাম যে এই যে পোলারাইজড লাইট তার তীব্রতা আমি ধরলাম কত I0 বা I0, আর এখানে তীব্রতা ধরলাম I। তো বিজ্ঞানী ম্যালাস কি বলছে I ভেরিজাস কস স্কয়ার থিটা, এখানে তোমার থিটা কি না এই যে তোমার সমবর্তক আর বিশ্লেষকের যে দুটো প্লেন বা তল সেই তলের মধ্যবর্তী কোণ। দেখো এখানে বুঝতে পারছো, তাহলে দেখো যদি তল দুটো পরস্পর সমান্তরাল হয় সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত হবে 0 ডিগ্রি। এবার দেখো যদি আমরা যদি I ইকুয়াল করি তাহলে কি একটা ধ্রুবক চাই, সেই ধ্রুবকের মান হয় I0, তাহলে মেলার সূত্রটা হয়ে গেল I ইকুয়াল টু I0 কস স্কয়ার থিটা। এবার যেহেতু এরা পরস্পর সঙ্গে সমান্তরাল তাহলে এই থিটার মানটা হবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কি cos 1, সেক্ষেত্রে I ইকুয়াল টু I0, অর্থাৎ এর যা তীব্রতা হবে এর তীব্রতাও তোমার তাই হবে। এটাই কিন্তু মেলাসের সূত্র। এবার আমরা পড়বো ব্রুস্টারের সূত্র, খুবই ইম্পর্টেন্ট, এবছর পরীক্ষায় তোমাদের এটা 100% আসছে ব্রুস্টারের সূত্র। তো কি বলছে না আলো যদি প্রতিফলিত হয়ে ফিরে আসে, সূর্য থেকে যে লাইটটা আসছে সরাসরি সেটা আনপোলারাইজড লাইট, এবার সূর্য থেকে যে লাইটটা এলো সেটা যদি প্রতিফলিত হয়ে আসে তাহলে সেই লাইটটা আংশিকভাবে কি হয় পোলারাইজড হয়, ঠিক আছে, পূর্ণভাবে কিন্তু পোলারাইজড হয় না, কিন্তু আমরা চেষ্টা করলে এটাকে পূর্ণভাবে পোলারাইজড করতে পারবো। সেই সম্বন্ধে যে সূত্র সেটা তোমার কি ব্রুস্টারের সূত্র। তো ব্রুস্টার কি বলছে ধরো একটা প্লেন আছে, ধরো এটা জল বা এখন একটা স্বচ্ছ মাধ্যম, একটা স্বচ্ছ মাধ্যমের উপর কি না লাইটটাকে এসে পড়তে হবে। তো ধরো একটা স্বচ্ছ মাধ্যমের উপর একটা স্বচ্ছ প্রতিফলক মাধ্যমের উপর লাইটটা এসে পড়লো, ধরো লাইটটা এসে পড়ছে, এবার এই লাইটটা কি আনপোলারাইজড লাইট, তাহলে এর কি একের অধিক কম্পন তল থাকবে। এবার বলছে যে যখন ধরো এটা প্রতিসৃত হবে তো প্রতিসৃত রশ্মিটাও কি হবে আনপোলারাইজড হবে, অর্থাৎ প্রতিসরণের ক্ষেত্রে এটা ধরে আমার লাভ নেই, কিন্তু বলছে যে যদি যে নির্দিষ্ট কোণের জন্য প্রতিফলিত রশ্মিটা কি হবে না তোমার কি পোলারাইজড হবে বা সমবর্তিত আলো হবে, তখন ওই আপতন কোণের ওই নির্দিষ্ট মানটাকে বলবো কি ব্রুস্টার কোণ বা বলবো সমবর্তন কোণ। অর্থাৎ আলো যদি কি হয় না যে নির্দিষ্ট আপতন কোণের জন্য আলোর প্রতিফলিত রশ্মিটা
পূর্ণভাবে কি হয় না সমবর্তিত হয় আপতন কোণের ওই নির্দিষ্ট মানকেই বলা হয় কি সমবর্তন কোণ বা ব্রুস্টার কোণ। তো যদি কি হয় না প্রতিফলিত আলোটা পূর্ণভাবে কি হয় সমবর্তিত হয়, সেক্ষেত্রে কি হবে না ধরো যদি বায়ু মাধ্যম, লাইটটা বায়ু মাধ্যম থেকে এসছে আর এটা তোমার কি না যে মাধ্যমের মধ্য দিয়ে পরিসরণটা হচ্ছে অর্থাৎ সেই প্রতিসৃত যে মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেই প্রতিসরাঙ্কের মানটা কি হবে না ওই ব্রুস্টার কোণের ট্যানজেন্টের সঙ্গে কি হবে সমান হবে। ওকে, এটাই হলো তোমার ব্রুস্টারের সূত্র। অর্থাৎ ব্রুস্টার সূত্র কি বলছে না প্রতিসারক মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হবে সমবর্তন কোণের ট্যানজেন্টের সঙ্গে সমান, এটাই ব্রুস্টারের সূত্র। তো আমরা ডিটেলসে এগুলোর ক্লাস তোমাদের নিয়ে আসছি, তোমরা সঙ্গে থেকো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবার দেখো তাহলে এগুলো পড়লেই তোমরা যদি ডিফ্রাকশন আর পোলারাইজেশন এগুলো পড়ে নাও তাহলে 5 নাম্বারটা কোশ্চেন কমন পেয়ে যাবে। কিন্তু তোমার মনে রাখতে হবে যে ডিফ্রাকশন শুধুমাত্র থিওরি নয় বা সমবর্তনের থিওরি নয়, এই যে থিওরিগুলো বললাম এই থিওরিগুলো থেকে ম্যাথ তোমাদের আসবে, তাই ম্যাথগুলো ভালোভাবে করতে হবে। আমি তোমার সব করে দেবো, তোমার সঙ্গে থাকবে। আর একটা কথা বলি যে ব্যতিচার থেকে যেহেতু আগের বছর কোশ্চেন দিয়েছে, হাইগেন্স থেকে কোশ্চেন দিয়েছে, তাই ওই সেকশনটা একদমই যে ছেড়ে দেবো তা আমরা করবো না, হালকা করে পড়ে রাখবো। যেমন হাইগেন্সের নীতিটা আমরা পড়বো, হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনটা পড়বো, যেহেতু প্রতিসরণ টেস্ট ছিল প্রতিসরণ করবো না, কিন্তু প্রতিফলনের সূত্রের প্রমাণটা আমরা হাইগেন্সের সাহায্যে করে রাখবো। আর ব্যতিচারের কি না ব্যতিচারের ক্ষেত্রেও গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্তগুলো, ব্যতিচার ঝাড়রের প্রস্থের যে রাশিমালা সেগুলো কিন্তু করে রাখবো, যদি ওখান থেকে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে যাতে করে আমরা ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করে আসতে পারি, আমরা ছেড়ে আসবো না। তো যাই হোক, ভালো থাকবে, ভালো করে পড়বে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।